সাজভি লেসনে সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসে 2004 থেকে 2019 সাল পর্যন্ত ক্লার্কশিপ পরীক্ষায় আসা সমস্ত ইতিহাস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। ক্লাসটি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি অবশ্যই সকলে দেখবে। তাহলে চলো শুরু করি। প্রথমে ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার 2004 সালের কোশ্চেন পেপারটা শুরু করছি। প্রথম কোশ্চেন হচ্ছে, বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত? উত্তর হবে অপশন বি, গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি এই বংশের 23তম শাসক। আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানতে পারি নাসিক প্রশস্তি থেকে। আর এক্ষেত্রে মনে রাখবে, সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সিমুক। সাতবাহন বংশের রাজধানী হচ্ছে মহারাষ্ট্রের অন্তর্গত প্রতিষ্ঠান বা পৈঠান এবং অমরাবতী। এই বংশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাকৃত। পুরাণে সাতবাহনরা অন্ধ্র নামে পরিচিত। আর মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর অশোক হচ্ছে মৌর্য বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক। এগুলো সব মনে রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়। পরের কোশ্চেন হচ্ছে, কে ইক্তা প্রথার অবলুপ্তি করেছিলেন? অপশন ডি, আলাউদ্দিন খিলজি। আর এক্ষেত্রে মনে রাখবে, ইক্তা প্রথার প্রবর্তন করেছিলেন দিল্লির সুলতানি যুগের অন্তর্ভুক্ত দাস বংশের শাসক ইলতুৎমিশ। ইলতুৎমিশকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আলাউদ্দিন খিলজি থেকে পরীক্ষায় অনেক রকম কোশ্চেন দেয়, তো যেসব জায়গা থেকে এই কোশ্চেনগুলো দেয় সেগুলো তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে। আলাউদ্দিন খিলজি ছিলেন দিল্লির সুলতানি যুগের অন্তর্গত খলজি বংশের শাসক। আলাউদ্দিন খিলজি দাগ এবং চেরা বা হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন। তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। এছাড়া তিনি রেশনিং ব্যবস্থার প্রচলন করেছিলেন। আর রেভিনিউ কালেকশনের জন্য তিনি গঠন করেছিলেন দেওয়ান-ই-মুস্তাখরাজ। এছাড়া তিনি দেওয়ান-ই-রিয়াসাত এবং শাহানা-ই-মান্ডি নিয়োগ করেছিলেন বাজার ব্যবস্থা চেক করবার জন্য। আলাউদ্দিন খিলজি সিকান্দার-ই-শানি নামে পরিচিত। সিকান্দার-ই-শানি মানে হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। পরের কোশ্চেন, কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছেন? অপশন সি, আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন 1867 সালে বোম্বেতে। আর এক্ষেত্রে মনে রাখবে, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজের। দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হচ্ছে মূল শঙ্কর বা মূলা শঙ্কর। আর তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সত্যার্থ প্রকাশ। আর দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে কলকাতায় তত্ত্ববোধিনী সভা প্রবর্তন করেছিলেন। এছাড়া দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন। এগুলো মনে রাখবে। কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন? অপশন এ, রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন 1815 সালে কলকাতায়। আত্মীয় সভার অন্য নাম হচ্ছে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। এছাড়া রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায় ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ 1897 সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ এর প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। আর তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বর্তমান ভারত এবং পরিব্রাজক। 1908 সালে কলকাতার মানিকতলা এবং আলিপুর বোমা মামলার সঙ্গে জড়িত ছিলেন অরবিন্দ ঘোষ। এই ইনফরমেশনগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে রাখবে। পরের কোশ্চেন, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছেন? অপশন বি, মোহাম্মদ ইকবাল। আর এই গানটি 1904 সালের 16 আগস্ট সাপ্তাহিক জার্নাল ইত্তেহাদে প্রকাশিত হয়েছিল। আর এক্ষেত্রে মনে রাখবে, মির্জা গালিব একজন বিখ্যাত উর্দু পোয়েট, যিনি দিল্লির মোগল বংশের শেষ শাসক বাহাদুর শাহ জাফরের সভার অন্তর্ভুক্ত ছিলেন।
মির্জা গালিবের প্রকৃত নাম হচ্ছে মির্জা আসাদুল্লাহ বেগ খান, তার পেন নেম হচ্ছে গালিব এবং আসাদ। মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর মির্জা গালিবকে দাবির উল মুলক এবং নাজাম উদ্দৌলা উপাধি দিয়েছিলেন। কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন? অপশন বি প্রমথ নাথ মিত্র এবং সতীশ চন্দ্র বসু 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। আর এক্ষেত্রে মনে রাখবে পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন, গুণরাজ খাঁ উপাধি কে পেয়েছিলেন? অপশন বি মালাধর বসু। মনে করা হয় মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন বাংলার সুলতানি শাসক রুকনুদ্দিন বরবক শাহ, যদিও এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। আর মালাধর বসুর লেখা একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। আর এক্ষেত্রে মনে রাখবে সেন বংশের শাসক লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব, যার লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ। 2004 সালে ক্লার্কশিপ পরীক্ষায় আসা সমস্ত ইতিহাস কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। এবার 2005 সালের কোশ্চেন পেপারটা শুরু করছি। গোপাল কোন বংশের প্রতিষ্ঠা করেছেন? অপশন এ গোপাল হচ্ছেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল শব্দের অর্থ হচ্ছে প্রোটেক্টর বা রক্ষাকর্তা। গোপাল 750 এডিতে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এক্ষেত্রে মনে রাখবে বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছে গোপাল, আর তিনি বিহারে উদান্তপুরী বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছেন। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম নাগভট্ট। এই বংশের রাজধানী হচ্ছে কনৌজ। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ভোজ, যার কথা আমরা গোয়ালিয়র প্রশস্তি থেকে জানতে পারি। আর পল্লব বংশের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম, যেটা বর্তমানে তামিলনাড়ুর অন্তর্ভুক্ত। আর মনে করা হয় পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহবর্মন। এগুলো মনে রাখবে, কোশ্চেন দেয়। পরের কোশ্চেন, মেঘদূত কে লিখেছেন? মেঘদূত পোয়েট্রি লিখেছেন অপশন ডি কালিদাস। কালিদাস ছিলেন গুপ্ত বংশের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে একজন রত্ন। কালিদাসের লেখা প্রথম পোয়েট্রি হচ্ছে ঋতু সংহার। এছাড়া তার লেখা পোয়েট্রি হচ্ছে মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম প্রভৃতি। আর কালিদাসের লেখা প্রথম নাটক হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম। এছাড়া তার লেখা উল্লেখযোগ্য নাটক হচ্ছে বিক্রম বৈষম, অভিজ্ঞান শকুন্তলম। বাল্মীকি রচনা করেছিলেন রামায়ণ, আর ব্যাস রচনা করেছেন মহাভারত। আর ভবভূতি হচ্ছে কনজের মৌখরী বংশের শাসক যশবর্মনের কোট পোয়েট। ভবভূতির লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মহাবীর চরিত। এই তথ্যগুলো নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সত্যবিলোপ আইন কে চালু করেছেন? অপশন এ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল ছিলেন 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি 1848 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন। আর সত্যবিলোপ নীতি প্রথম যে রাজ্যে প্রয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে সাতারা। এটা প্রয়োগ করা হয়েছিল সাতারা রাজ্যে 1848 সালে। এছাড়া সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়েছিল জয়পুর, উদয়পুর, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর প্রভৃতি রাজ্যে। ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। সত্যবিলোপ নীতি উইথড্র করেছিলেন লর্ড ক্যানিং মোটামুটি 1858 থেকে 1859 খ্রিস্টাব্দের দিকে। আর লর্ড ক্যানিং সম্পর্কে যে সমস্ত তথ্য মনে রাখবে, যেখান থেকে কোশ্চেন দেয় এক্সামে, সেটা হচ্ছে যে লর্ড ক্যানিংয়ের সময়ই কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ ইউনিভার্সিটি গড়ে উঠেছিল। লর্ড ক্যানিংয়ের সময় পোর্টফোলিও সিস্টেম চালু করা হয়েছিল। আর 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। পরের কোশ্চেন, উত্তর ভারতের একমাত্র কোন রাজ্য আকবর দখল করতে পারেননি? উত্তর হবে অপশন ডি, উত্তর ভারতের আসাম রাজ্য মুঘল সম্রাট আকবর দখল করতে পারেননি। এক্ষেত্রে মনে রাখবে মুঘল সম্রাট আকবর কাশ্মীর দখল করেছিলেন মোটামুটি 1585 থেকে 1586 খ্রিস্টাব্দের দিকে। আর দাউদ খান কাররানির কাছ থেকে বাংলা এবং বিহার দখল করেছিলেন মোটামুটি 1574 থেকে 1576 খ্রিস্টাব্দের দিকে। আর মোগল সম্রাট আকবরের শেষ অভিযান হচ্ছে
আশিরগড় দুর্গ দখল, তিনি যেটা দখল করেছিলেন 1601 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? অপশন বি, ঢাকায়। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল 1906 সালে বাংলাদেশের ঢাকায়, আর এটা প্রতিষ্ঠা করেছিলেন নবাব সালিমুল্লাহ, আর এর সঙ্গে জড়িত ছিলেন আগা খান। মুসলিম লীগের প্রথম অধিবেশন হয়েছিল 1907 সালে করাচিতে, যার সভাপতি ছিলেন এ পীর ভাই। আর মুসলিম লীগের প্রথম অ্যাডজন্ট অধিবেশন হয়েছিল 1908 সালে আলিগড়ে। নিচের কোনটির প্রাচীন নাম কামরূপ? আমাদের কাছে এখন পর্যন্ত 5টা পিডিএফ রয়েছে। পিডিএফগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ফুল হিস্টোরি পিডিএফ, জিওগ্রাফি পিডিএফ, সায়েন্স পিডিএফ, পলিটি পিডিএফ এবং ফুল স্ট্যাটিক জিকে পিডিএফ। এই পিডিএফগুলো সামনে আসা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, রেল, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, উপযোগী এবং কমনযোগ্য। পিডিএফগুলো কেনার জন্য 7890665537 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। অপশন ডি, আসামের প্রাচীন নাম হচ্ছে কামরূপ। আর এক্ষেত্রে মনে রাখবে, ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া, ইরানের প্রাচীন নাম পার্সিয়া, শ্রীলঙ্কার প্রাচীন নাম সিংহল, দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, থাইল্যান্ডের প্রাচীন নাম সিয়াম, মায়ানমারের প্রাচীন নাম বার্মা। তো এই প্রাচীন নামগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়। 2005 সালে ক্লার্কশিপ পরীক্ষায় আসা সমস্ত ইতিহাস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। এবার 2006 সালের কোশ্চেন পেপারটা শুরু করছি। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? অপশন এ, খান আব্দুল গফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বা সরহদি গান্ধী। এক্ষেত্রে মনে রাখবে, খান আব্দুল গফর খান 1929 খ্রিস্টাব্দে গঠন করেছিলেন খুদাই খিদমতগার, যার অন্য নাম হচ্ছে সুরখ পোস, রেড শার্ট বা লাল কুর্তা বাহিনী। আর খান আব্দুল গফর খান ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1987 সালে। তিনি প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ভারতরত্ন হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল প্রথম 1954 খ্রিস্টাব্দে। বিদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলাও ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। শক যুগ কবে থেকে শুরু হয়েছে? অপশন এ, 78 এডি থেকে শক যুগ শুরু হয়েছে। আর এই যুগ শুরু হয়েছিল কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে। আর এক্ষেত্রে মনে রাখবে, গুপ্ত যুগ বা গুপ্তাব্দ শুরু হয়েছিল মোটামুটি 319 থেকে 320 খ্রিস্টাব্দের দিকে, অনেকের মতে 318 খ্রিস্টাব্দের দিকে, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে। আর হর্ষযুগ শুরু হয়েছিল 606 খ্রিস্টাব্দে থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন এর সিংহাসন অধিকারের সময় থেকে। পরের কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত রয়েছে? অপশন ডি, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণিত রয়েছে। এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন, আর হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি। এক্ষেত্রে মনে রাখবে, সমুদ্রগুপ্ত কবিরাজ নামে পরিচিত। এছাড়া সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান, আর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। আর এক্ষেত্রে মনে রাখবে, কলিঙ্গ লিপি থেকে অশোকের সম্পর্কে জানা যায়, আর সম্পদ লিপি থেকে কনিষ্ক সম্পর্কে জানা যায়। কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। যে তথ্যগুলো আমি দিচ্ছি সেগুলো অবশ্যই মনে রাখবে বা নোট করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বন্দে মাতরম কে রচনা করেছেন? অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে, যেটা প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দের দিকে। বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে, যার সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সায়ানী। আর তখন এই গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বন্দে মাতরমকে ভারতের ন্যাশনাল সং হিসাবে গণপরিষদ গ্রহণ করেছিল 1950 সালের 24শে জানুয়ারি। আর বন্দে মাতরমের অরিজিনাল সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য।
এক্ষেত্রে মনে রাখবে বান এসেছে মরা গাঙে খুলতে হবে নাও গানটি রচনা করেছিলেন মুকুন্দ দাস। আর এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষাতরী গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুটো গান থেকেই খুবই কোশ্চেন দেয়, মনে রাখবে। পরের কোশ্চেন, শেরশাহের সেনাপতি কে ছিলেন? অপশন সি ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহ দিল্লিতে সুরি বংশের প্রতিষ্ঠা করেছিলেন। শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। আর শেরশাহ সম্পর্কে যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেগুলো একটু বলে দিচ্ছি। শেরশাহ মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন 1539 খ্রিস্টাব্দে হওয়া চৌসারের যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে হওয়া কনজ বা বিলগ্রামের যুদ্ধে। শেরশাহ মৃত্যুবরণ করেছিলেন 1545 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের অন্তর্গত কালিঞ্জার দুর্গ আক্রমণকালে। আর তার সমাধি বিহারের সাসারামে অবস্থিত। আর শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি কবুলিয়াত এবং পাট্টা প্রথার প্রচলন করেছিলেন। এই সমস্ত তথ্য থেকে এক্সামে খুবই কোশ্চেন দেয়, ভালো করে মনে রাখবে। আর শায়েস্তা খান ছিলেন বাংলার সুবেদার মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছে? অপশন এ 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগান শাসক আহমদ শাহ আবদালির মধ্যে, যেখানে আহমদ শাহ আবদালি জয়লাভ করেছিলেন। আর এক্ষেত্রে মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর এবং লোদি বংশের শাসক ইব্রাহিম লোদির সঙ্গে। লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লিতে মুঘল সাম্রাজ্যের স্থাপন করেছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে মুঘল সম্রাট আকবর এবং হিমুর মধ্যে, যেখানে মুঘল সম্রাট আকবর জয়লাভ করেছিলেন। পানিপথ এই স্থানটা হরিয়ানায় অবস্থিত বর্তমানে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণকারী হিমু ছিলেন মোহাম্মদ আদিল শাহর হিন্দু জেনারেল। আর এক্ষেত্রে আকবরের হয়ে যুদ্ধ লড়েছিলেন বৈরাম খাঁ। 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ ইংরেজ এবং বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে, যেখানে সিরাজদৌল্লা পরাজিত হয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? অপশন সি সূর্য সেন। এক্ষেত্রে মনে রাখবে সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালের 18 এপ্রিল। আর এর সঙ্গে জড়িত ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল এবং কল্পনা দত্ত। আর ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছেন? উনিশশো 42 খ্রিস্টাব্দের দিকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা হয়েছিল, যার সঙ্গে জড়িত ছিলেন রাসবিহারী বোস এবং মোহন সিং। মনে করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ব্রেন চাইল্ড হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আর পরবর্তীকালে 1943 সালের দিকে রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি এটাকে রিঅর্গানাইজ করেছিলেন। আর এক্ষেত্রে মনে রাখবে লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে নির্মাণ করেছিলেন গদর পার্টি। নিচের মধ্যে কোন পোর্ট্রেট পেন্টিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে? উত্তর হবে অপশন এ অজন্তা পেন্টিংয়ের। অজন্তা পেন্টিং রয়েছে মহারাষ্ট্রে। অজন্তা পেন্টিংয়ে জাতকের গল্প বর্ণিত রয়েছে। জাতকে গৌতম বুদ্ধের আগের জন্মের কাহিনী বর্ণিত রয়েছে। আর মোগল যুগের চিত্র খুব উন্নত ছিল মোগল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের রাজত্বকালে। আর আকবরের রাজত্বকালে বিখ্যাত পেন্টারের নাম হচ্ছে দাসওয়ান্ত এবং বাসওয়ান। আর জাহাঙ্গীরের রাজত্বকালের বিখ্যাত পেন্টার হচ্ছে আব্দুল হাসান, উস্তাদ মনসুর, বিশন দাস প্রমুখেরা। 2006 সালে ক্লার্কশিপ পরীক্ষায় আসা সমস্ত ইতিহাস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। এবার 2007 সালের কোশ্চেন পেপারটা শুরু করছি। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? অপশন সি উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কলকাতায় 1784 সালে। মহাবলীপুরমের রথ মন্দির কারা প্রতিষ্ঠা করেছেন? অপশন এ
পল্লবরা প্রতিষ্ঠা করেছেন মহাবলীপুরমের রথ মন্দির, আর এটা প্রতিষ্ঠা করা হয়েছিল পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে। এক্ষেত্রে মনে রাখবে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন 642 খ্রিস্টাব্দের দিকে বাতাপির চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিলেন, আর সেই কারণে তিনি বাতাপি কোন্ডা নামে পরিচিত। এক্সামে খুবই কোশ্চেন দেয় বাতাপি কোন্ডা নামে কে পরিচিত, তো সেটা হবে প্রথম নরসিংহ বর্মন। শিখ ধর্মের প্রতিষ্ঠা কে করেছেন? অপশন এ গুরু নানক। আর শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। এক্ষেত্রে মনে রাখবে শিখ ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়, তার মধ্যে প্রথম গুরু হচ্ছে গুরু নানক। গুরু নানক 1469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তালবন্দিতে, যেটা বর্তমানে পাকিস্তানের নানা সাহিবের অন্তর্ভুক্ত। গুরু অর্জুন হচ্ছে শিখদের পঞ্চম গুরু, যাকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। আর গুরু তেগ বাহাদুর হচ্ছে শিখদের নবম গুরু, যাকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। আর গুরু গোবিন্দ সিং হচ্ছে শিখদের শেষ গুরু অর্থাৎ দশম গুরু। গুরু গোবিন্দ সিং 1699 খ্রিস্টাব্দের দিকে খালসা প্রথার প্রবর্তন করেছিলেন। জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর হবে অপশন ডি লক্ষণ সেনের। লক্ষণ সেন হচ্ছে বাংলার সেন বংশের রাজা। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছাড়া ছিলেন ধয়ী, গোবর্ধন প্রভৃতি। এক্ষেত্রে মনে রাখবে জয়দেব একজন সংস্কৃত পোয়েট, তার লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ। তিনি এই গ্রন্থটা কৃষ্ণকে কেন্দ্র করে লিখেছিলেন। আর যদি বলে পবনদূত গ্রন্থটিকে রচনা করেন তো সেটা হবে ধয়ী। আর গোবর্ধনের লেখা গ্রন্থ হচ্ছে আর্য সপ্তশতী। এগুলো মনে রাখবে। অপলা, গার্গী, লোপামুদ্রা প্রভৃতি বিদুষী নারীরা কোন যুগের অন্তর্ভুক্ত ছিলেন? অপশন এ ইনারা বৈদিক যুগের অন্তর্ভুক্ত ছিলেন। আর ইনারা ছাড়া বৈদিক যুগের একজন বিখ্যাত বিদুষী নারী হচ্ছে মৈত্রেয়ী। আর এক্ষেত্রে মনে রাখবে ঋগ্বেদে উল্লেখিত যোদ্ধা নারীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুদগলানি এবং বিষপলা। কার সময় ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছে? অপশন এ মুঘল সম্রাট আকবরের সময়। ফতেপুর সিক্রি বর্তমানে উত্তরপ্রদেশের অন্তর্গত আগ্রায় অবস্থিত। মুঘল সম্রাট আকবর মোটামুটি 1571 খ্রিস্টাব্দের দিকে ফতেপুর সিক্রিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন বি উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের অন্তর্গত গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আর এখানে উপস্থিত ছিলেন 72 জন প্রতিনিধি। আর এর সেক্রেটারি ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। দাদাভাই নওরোজি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন 1886 সালে, যেটা হয়েছিল কলকাতায়। আর বদরুদ্দিন তৈয়বজি ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন 1887 সালে মাদ্রাজে হওয়া অধিবেশনের সভাপতি ছিলেন। এক্ষেত্রে মনে রাখবে বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। আর এস.এন. ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1895 সালে পুনা অধিবেশনে। এছাড়া এস.এন. ব্যানার্জি আরও অনেক অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ড্রেন অফ ওয়েলথ এর ধারণা কে দিয়েছিলেন? অপশন সি দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি থেকে এক্সামে অনেক কোশ্চেন দেয়, তো যে সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো দেয় সেগুলো একটু বলে দিচ্ছি, নোট করে রাখবে। দাদাভাই নওরোজি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া বইটি লিখেছেন। তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এছাড়া তিনি আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া নামেও পরিচিত। দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1892 সালে ফিন্সবেরি সেন্ট্রালে জেনারেল ইলেকশনে লিবারেল পার্টি থেকে। দ্য ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া এই বইটি লিখেছেন রমেশচন্দ্র দত্ত। আমির খসরু নিচের কোন বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলেন? অপশন সি, সিতার ব্যবহার করেছিলেন। মনে করা হয় আমির খসরু সিতার বাদ্যযন্ত্রের প্রবর্তক। এছাড়া মনে করা হয় আমির খসরু কাওয়ালি সঙ্গীতের প্রবর্তক ভারতবর্ষে। আমির খসরু থেকে যে সমস্ত কোশ্চেন দেয় সেগুলো বলে দিচ্ছি। আমির খসরুকে ভারতে তোতা পাখি বা তুতি ই হিন্দুস্তান বলা হয়। তিনি খলজি শাসক আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। আমির খসরু পাটিয়ালিতে জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে খাজায়ে উল ফুতু, তুগলকনামা, নুহ সিফির, খামসা প্রভৃতি। কবে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? অপশন বি, 1911 সালে। আর এটা করা হয়েছিল লর্ড হার্ডিঞ্জের সময়। 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লি দরবারে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হবে সেটা ঘোষণা করা হয়েছিল। আর 1911 সালে দিল্লি দরবারে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ। কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটিয়েছিল? অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শক শাসনের অবসান ঘটানোর জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি উপাধি দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি পেয়েছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে নবরত্নের উল্লেখ পাওয়া যায়। আর গুপ্ত শাসক স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আর গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। 2007 সালে ক্লার্কশিপ পরীক্ষায় আসা সমস্ত ইতিহাস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। এবার 2009 সালের কোশ্চেন পেপারটা শুরু করছি। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছেন? অপশন বি, কলহন লিখেছেন। আর রাজতরঙ্গিনী গ্রন্থটি লেখা হয়েছে কাশ্মীর রাজ্যকে কেন্দ্র করে। রাজতরঙ্গিনী গ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। এক্ষেত্রে মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য, যার অন্য নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, এছাড়া চাণক্য। কৌটিল্যের লেখা গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। আর মেগাস্থিনিস হচ্ছে গ্রিক পর্যটক। গ্রিক রাজা সেলুকাস নিকেটর মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বে পাঠিয়েছিলেন দূত হিসেবে। মেগাস্থিনিসের লেখা গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। আর বাণভট্ট হচ্ছে থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্টের লেখা গ্রন্থ হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন ডি, শ্রী রাজা গোপালাচারী। এক্ষেত্রে মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী রাজা গোপালাচারী। আর ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আর আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশন সি, মুর্শিদ কুলি খাঁ। এক্ষেত্রে মনে রাখবে মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। আর বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজ উদ্দৌলা। নবাব সিরাজ উদ্দৌলার নানা ছিলেন আলীবর্দী খাঁ। সত্যবিলোপ নীতি কোন রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়েছিল? অপশন এ, সাতারা রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়েছিল 1848 সালে। সত্যবিলোপ নীতি সম্বলপুর রাজ্যে প্রয়োগ করা হয়েছিল 1849 সালে।
ঝাঁসিতে প্রয়োগ করা হয়েছিল 1853 সালে, আর নাগপুরে প্রয়োগ করা হয়েছিল মোটামুটি 1854 সালের দিকে। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়েছে? অপশন বি 1856 সালে। বিধবা বিবাহ আইনের খসড়া রচনা করা হয়েছিল লর্ড ডালহৌসির সময়, আর বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয়েছিল 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অপশন বি পান্ডুয়াতে অবস্থিত, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের মালদার অন্তর্ভুক্ত। আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ, যিনি বাংলার ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান ছিলেন। পুরুষপুর হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী, আর সাঁচি স্তূপ নির্মাণ করেছেন মৌর্য সম্রাট অশোক। আনন্দমঠ কে লিখেছেন? অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছেন, যেটা 1882 সালে প্রকাশিত হয়েছিল। এক্ষেত্রে মনে রাখবে আনন্দমঠ উপন্যাস সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছে। কোন গুপ্ত শাসক সকারি উপাধি পেয়েছেন? অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এক্ষেত্রে মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন। ফা হিয়েনের লেখা গ্রন্থ হচ্ছে ফো কুয়ো কি। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটা হরপ্পা সভ্যতার আগেও তৈরি হয়েছিল। তো মেহেরগড় সভ্যতা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল 1974 সালে পাকিস্তানের বালুচিস্তানের অন্তর্গত বোলান গিরিপথের কাছে, আর এটা আবিষ্কার করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফাসোয়া জারেজ। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলেও এটাকে ভারতের প্রাচীনতম সভ্যতা হিসেবে ধরা হয় না, যেহেতু এটা বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত। ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা শহর আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি 1921 সালে। তবে অনেকের মতে ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা, তার কারণ পাকিস্তান আগে ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। 2009 সালে ক্লার্কশিপ এক্সামে আসা সমস্ত ইতিহাস কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হলো। এবার 2019 সালের কোশ্চেন পেপারটা শুরু করছি। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশি বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্ভুক্ত। অনেক সময় কোশ্চেন দেয় পলাশির যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল, তো সেটা হবে ভাগীরথী নদীর তীরে। আর পলাশির যুদ্ধ সম্পর্কিত যে সমস্ত তথ্য থেকে বারবার এক্সামে কোশ্চেন দেয় সেগুলো বলে দিচ্ছি, মনে রাখবে। পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজদৌল্লা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিয়েছিলেন এই যুদ্ধে রবার্ট ক্লাইভ। এই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হয়েছিলেন। আর পলাশির যুদ্ধের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? অপশন বি 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল নিউ দিল্লির অন্তর্গত বিড়লা হাউসে। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নথুরাম গডসে এবং তার সঙ্গে ছিলেন নারায়ণ আপ্তে। এক্ষেত্রে মনে রাখবে মহাত্মা গান্ধীর সমাধির নাম হচ্ছে রাজঘাট, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন সি লুম্বিনীতে। গৌতম বুদ্ধ 563 BC-তে নেপালের কপিলাবস্তুর অন্তর্গত রামনদেহী জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে মনে রাখবে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য ক্ষত্রিয় বংশে।
গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতা ছিল মহামায়া। গৌতম বুদ্ধ ৩৫ বছর বয়সে বোধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন পিপাল গাছের তলায়, নিরঞ্জনা নদীর তীরে। নিরঞ্জনা নদীর বর্তমান নাম হচ্ছে ফাল্গু নদী, আর বোধগয়ার আগের নাম ছিল উরুবেলা। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মশিক্ষা দিয়েছিলেন সারনাথে। তার প্রথম ধর্মশিক্ষা দেওয়াটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, আর সারনাথ বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত। আর গৌতম বুদ্ধ কুশীনগরে মৃত্যুবরণ করেছিলেন। গৌতম বুদ্ধের মৃত্যুবরণ মহাপরিনির্বাণ নামে পরিচিত। ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আর কুশীনগর উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত। আর এক্ষেত্রে মনে রাখবে ২৯ বছর বয়সে গৌতম বুদ্ধ বাড়ি ছেড়ে চলে আসেন। তার এই গৃহত্যাগ মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এগুলো সব মনে রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়। বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন ডি, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর। এক্ষেত্রে মনে রাখবে অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগরকে বলেছেন ট্র্যাডিশনাল মডার্নাইজার অফ ইন্ডিয়া। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? অপশন বি, মুজাফফরপুরে, যেটা বর্তমানে বিহার রাজ্যের অন্তর্ভুক্ত। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল ১৯০৮ সালের ১১ই আগস্ট, মাত্র ১৮ বছর বয়সে। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে। আর এক্ষেত্রে ক্ষুদিরাম বসুর সঙ্গী ছিলেন প্রফুল্ল চাকি, যিনি আত্মহত্যা করেছিলেন। গান্ধীজি তার প্রথম অহিংস অসহযোগ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? অপশন বি, সাউথ আফ্রিকায়। গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন ১৯১৫ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি, আর ৯ জানুয়ারি এনআরআই ডে হিসেবে পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? অপশন ডি, ১৯১৯ সালে। তিনি তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে ১৯১৯ সালের ১৩ই এপ্রিল। এক্ষেত্রে মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৫ খ্রিস্টাব্দের দিকে ইংল্যান্ডের রাজা জর্জ V সাহিত্যে বিশাল অবদানের জন্য নাইটহুড উপাধি দিয়েছিলেন। এছাড়া মনে রাখবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী ব্রিটিশদের দেওয়া কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজিকে কাইজার ই উপাধি দেওয়া হয়েছিল ১৯১৫ খ্রিস্টাব্দের দিকে বোয়ার যুদ্ধে তার অবদানের জন্য। বোয়ার যুদ্ধ হয়েছিল ১৮৯৯ থেকে ১৯০২ খ্রিস্টাব্দের দিকে সাউথ আফ্রিকায়। আর গান্ধীজিকে কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিলেন লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। এই সমস্ত তথ্যগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে রাখবে। স্বামী বিবেকানন্দ শিকাগোতে কবে তার বক্তৃতা দিয়েছিলেন? অপশন সি, ১৮৯৩ সালে। এক্ষেত্রে মনে রাখবে আমেরিকার শিকাগোতে ধর্ম সম্মেলন হয়েছিল ১৮৯৩ সালে ১১ থেকে ২৭শে সেপ্টেম্বর। পৃথিবীর কসাইখানা নামে কোন শহর পরিচিত? অনেক সময় কোশ্চেন দেয়, তো সেটার উত্তর হবে শিকাগো। আর স্বামী বিবেকানন্দ ১২ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন, তো তার এই জন্মদিনটা ভারতবর্ষে ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয়। পরের কোশ্চেন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? অপশন সি, ৩২৬ বিসিতে। আলেকজান্ডার ছিলেন গ্রিকের ম্যাসিডনের রাজা। আলেকজান্ডার থেকে যে সমস্ত কোশ্চেন এক্সামে দেয় সেগুলো হচ্ছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধে রাজত্ব করত নন্দবংশ, আর সেই সময় নন্দবংশের রাজা ছিল ধননন্দ। নন্দবংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। পুরুর সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে, যেটা বিতস্তার যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ হয়েছিল ৩২৬ বিসিতে। এই যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করেছিল।
আলেকজান্ডার ভারতবর্ষে ছিলেন 19 মাস। পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতে পর্তুগিজদের ঘাঁটি নয়? এদের মধ্যে কেরালার অন্তর্গত কোচিন, ক্যান্নানোর এবং গোয়া তিনটেই হচ্ছে পর্তুগিজদের ঘাঁটি, কিন্তু অপশান ডি শ্রীরামপুর পর্তুগিজদের ঘাঁটি নয়, এটা হচ্ছে ড্যানিশদের ঘাঁটি। এক্ষেত্রে মনে রাখবে প্রথম যে ইউরোপিয়ানরা ভারতবর্ষে এসেছিল সেটা হচ্ছে পর্তুগিজ, আর শেষ যে ইউরোপিয়ানরা ভারতবর্ষ থেকে চলে গিয়েছিল সেটাও হচ্ছে পর্তুগিজ। প্রথম পর্তুগিজ নাবিক যিনি ভারতবর্ষে এসেছিলেন তিনি হচ্ছেন ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা ভারতবর্ষে এসেছিলেন 1498 সালে কালিকট বন্দরে। তাকে অভ্যর্থনা করেছিলেন জামোরিন। আর পর্তুগিজরা ভারতবর্ষ থেকে চলে গিয়েছিল 1961 সালের দিকে। আর ভারতবর্ষে ফরাসিদের ঘাঁটি হচ্ছে সুরাট, পন্ডিচেরি, এছাড়া চন্দননগর প্রভৃতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা এর আগেও বলেছি, উত্তর হবে অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি। আর দাদাভাই নওরোজি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি, আর বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। আর এক্ষেত্রে মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ভারতবর্ষে প্রতি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আর বি.আর. আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনার জন্য যে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন। এছাড়া ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশদের পরাজিত করার পর INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল? এটার উত্তর হবে অপশান বি মৈরাঙে। মৈরাং বর্তমানে মণিপুর রাজ্যের অন্তর্ভুক্ত। আর এই পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কলোনেল শৌকত মালিক। এক্ষেত্রে মনে রাখবে মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল, আর নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হচ্ছে কোহিমা। এই ছিল আজকের ক্লাসটিতে 2004 থেকে 2019 সাল পর্যন্ত ক্লার্কশিপ পরীক্ষায় আসা সমস্ত ইতিহাস কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। এই কোশ্চেন অ্যান্সার সামনে আসা ক্লার্কশিপ, WBCS, রেল NTPC, WBP, KP এবং সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য। ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। আর যে এক্সট্রা ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই নোট করে রাখবে, সেগুলোও খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো।